তো এবার দেখো যে আমাদের যে নাসারন্ধ্র, বুঝছো, নাসারন্ধ্র আমরা পাইছি। তো এবার গলবিল। তো গলবিল জিনিসটা কি? আচ্ছা, তোমারে যদি আমি একটা ছবি দেখাইতে পারতাম, সেটা হলো নাসারন্ধ্র ও নাসাপথ এবং গলবিল শ্বসন তন্ত্রের যদি একটা ছবি তোমাকে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। দাঁড়াও দেখি ছবিটা আমি কোথা থেকে পাবো, দেখি গুগলে পাওয়া যায় কিনা। এই তো পাইছি। এটাই ভালো। এটা ভালো। এটা ছাড়া বুঝবা না, এটাই ভালো। যাবে, সবই দেখা যাবে, দাঁড়া অপেক্ষা। মায়ের মায়ের খাওয়া, বুঝছো। তো এবার দেখো, দেখো এবার আস্তে আস্তে দেখো, আমি তোমার সবকিছু দেখে যে আমাদের মূলত আমাদের আমরা যে যে জিনিস চিন্তা করছিলাম, প্রথমে আমরা বলছি যে নাসারন্ধ্র, নাসারন্ধ্র, নাসাপথ, বুঝছো, নাসারন্ধ্র নাসাপথ। তুমি এইদিকে তাকাও, দেখো এই যে আমার নাসিকা গহ্বর বা নাসারন্ধ্র, এই দেখো আমাদের নাসারন্ধ্র। তো এই যে আমাদের, আমি তোমার যদি দেখাই যে এই যে এইটা, ওই কোথায় গেল, এই যে এইটা হচ্ছে আমাদের নাসারন্ধ্র। আর এই যে এইটা চলে গেল, এটা হচ্ছে আমাদের নাসাপথ, বুঝছো। এই যে আমাদের নাসাপথ বা এই দিক চলে গেল। এখন এই নাসারন্ধ্র দিয়ে আমরা কি নিই? আমরা ঘ্রাণ নিই না? এই ঘ্রাণ নিই। তো ঘ্রাণ নেওয়ার জন্য এখানে বিশেষ কিছু আমাদের স্নায়ু কাজ করে, যার কারণে আমরা কিন্তু ঘ্রাণ নিতে পারি বা আমরা গন্ধ নিতে পারি। তো এখন এই যে আমাদের আমাদের এই যে নাসারন্ধ্র বা নাসা ছিদ্র, বুঝছো, এবং এটা কোন পর্যন্ত বিস্তৃত, বুঝছো, নাসাপথ, এই যে আমাদের নাসাপথ না, বলো। আমরা বলছি কি, আমাদের এই যে নাসাপথ, এই যে এটা আমাদের নাসাপথ, বুঝছো, এই দিক দিয়ে আমরা ভিতরে নিঃশ্বাস প্রশ্বাসটা নিচ্ছি। তো আমাদের এই যে নাসাপথ, এই নাসাপথ কোন পর্যন্ত বিস্তৃত? দেখো নাসাপথ সামনে নাসাগহ্বর পর্যন্ত আর পিছনে গলবিল পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, তাহলে সামনে কোন পর্যন্ত বিস্তৃত? সামনে বিস্তৃত হচ্ছে আমাদের, সামনে আমাদের কোন পর্যন্ত বিস্তৃত বলো তো? সামনে আমাদের বিস্তৃত হচ্ছে নাসাগহ্বর পর্যন্ত আর পিছনে বিস্তৃত গলবিল পর্যন্ত, বুঝছো, এই যে আমাদের গলবিল পর্যন্ত। আচ্ছা, তো এখন এর পরবর্তীতে দেখো, আমরা যদি তোমারে বলি যে আমাদের গলবিল, গলবিল কি? গলবিল হচ্ছে মুখ হা করলে মুখ গহ্বরের পেছনে যে অংশটা তুমি দেখতে পারবা, মুখ হা করলে মুখ গহ্বরের পেছনে যে অংশটা দেখতে পাবা, এটাই হচ্ছে তোমার গলবিল, বুঝছো, এটাই হচ্ছে গলবিল। তো নাসাপথের পেছনের অংশ থেকে, বুঝছো, নাসাপথের পেছনের অংশ থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি অবস্থিত। তাহলে নাসাতন্ত্রের আমি যদি বলি যে আমাদের যে নাসাতন্ত্র ছিল, তার মানে নর্মালি গলবিল কোনটা? গলবিল হচ্ছে নাসা পথের পেছনের অংশ থেকে, নাসাপথ কোনটা? এই যে নাসাপথের পেছনের অংশ, এই জায়গা থেকে ষড়যন্ত্র কোনটা? এটা, এই নাসাপথের পেছনের অংশ থেকে ষড়যন্ত্র পর্যন্ত যত জিনিস আছে সবকিছু কার অংশ বলতো? সবকিছু কিন্তু গলবিলের অংশ। আচ্ছা, এর পেছনের অংশের উপরিতলে একটা ছোট জিহ্বার মতন থাকে, যেটারে আমরা বলি আলজিহ্বা, বুঝছো। এই যে তাহলে আলজিহ্বা কোথায় থাকে? আলজিহ্বা কিন্তু গলবিলে থাকে। তাহলে গলবিলে কি থাকে? গলবিলে কি থাকে? আলজিব্বা, বুঝছো, আলজিব্বা। আলজিব্বা কোথায় থাকে? গলবিলের মধ্যে থাকে। আলজিব্বা কোথায় থাকে? গলবিলের মধ্যে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আমি যদি বলি ষড়যন্ত্র, তাহলে একটা, হ্যাঁ, 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 গলবিলেই থাকে, গলবিলে থাকে হচ্ছে তোমার আলোজিব্বা, আলজিব্বা। তো এবার আমি যদি বলি ষড়যন্ত্র বা ষড়যন্ত্র, বুঝছো, এখন এই ষড়যন্ত্র একটা গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত।
স্বরযন্ত্র কোথায় অবস্থিত বলো? গলনালীর নিচে, বুঝছো? গলবিলের নিচে। শ্বাসযন্ত্র কোথায় অবস্থিত? গলবিলের নিচে। আবার শ্বাসনালীর উপরে, শ্বাসনালীর উপরে, আবার গলবিলের নিচে অবস্থিত। তাহলে ষড়যন্ত্র কোথায় অবস্থিত? শ্বাসনালীর নিচে এবং গলবিলের উপরে অবস্থিত, মানে গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। আচ্ছা। হ্যাঁ, আমি উল্টা বলছি। ষড়যন্ত্রের দুই ধারে দুটি পেশি আছে, বুঝছো? এই যে আমাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে দেখো দুই ধারে দুইটা পেশি আছে, বুঝছো? এখন এগুলোকে আমরা বলতে পারি ভোকাল কর্ড। এই যে পুরুষদের ভোকাল কর্ড কিন্তু একটু উঁচু মতন, বুঝছো? পুরুষদের ভোকাল কর্ড দেখবে একটু উঁচু মতন। তো মহিলাদের দেখবে বা তোমাদের দেখবে ভোকাল কর্ড দেখা যায় না, তোমাদের ভোকাল কর্ড একটু নিচে। যার কারণে তোমাদের যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর কিন্তু অনেক বেশি নমনীয়, আর পুরুষদের কণ্ঠস্বর কিন্তু রুক্ষ। কারণ কি, আমাদের ভোকাল কর্ড বাইরে বের হয়ে থাকে। তো এখন কথা হলো গিয়া, এই যে ভোকাল কর্ডের উপরে দেখো একটা, ছেলেদের দেখবে ভোকাল কর্ডের উপরে একটা জায়গায় উঁচু মতন হয়ে থাকে, হাড়টাও একটু উঁচু মতন হয়ে থাকে। ওইটার নাম হলো আদমস আপেল, বুঝছো? আদমস আপেল। আদমস আপেল ওই যে তোমার, তোমার ওই যে যেটা আমি বললাম যে আমাদের যেই আহ ষড়যন্ত্র, বুঝছো? ষড়যন্ত্রের দুই পাশে দুইটা পেশি থাকে, এগুলাকে তোমার ভোকাল কর্ড বলে। ভোকাল কর্ড যে উঁচু হয়ে থাকে ওই জায়গাটায় ছেলেদের, ওইটাকে বলা হয় আদমস আপেল, বুঝছো? তো হ্যাঁ, আদমস আপেল। কেন বলা হয় আদমস আপেল বলো তো? কারণ হচ্ছে ওই জায়গাটায় যেটা হয় সেটা হলো তোমার ওই যে ওই বাইবেল মতে, যখন ওই আহ, আদমস ওই ইভ এবং আদমস যখন ইয়াতে ছিল, ওই তোমার স্বর্গে ছিল, তখন কিন্তু তাদেরকে ঈশ্বর বলছিল একটা ফল না খাইতে, কিন্তু তারা ওই ফলটা খেয়ে ফেলছিল। এন্ড আদম যখন ব্যাপারটা বুঝতে পারে, আদম, বুঝছো? আদম আর ইভ যখন ব্যাপারটা বুঝতে পারে, তখন আদম নিজের গলা চিপে ধরে এবং আপেলটা ওই জায়গাটা আটকায় যায়। দেন ধারণা করা হয় যে ওই জায়গাটায় আপেল আটকায়, যে যেই আদমের গলা উঁচু হয়ে গেছিল, তো তাদের সন্তান যেহেতু আমরা, তো আমাদের ওই গলাটাও কিন্তু উঁচু। তো এটা ধারণা করা হয়, এটা একটা কাহিনী, জাস্ট কাল্পনিক কাহিনী বলা চলে। তো এখন, তো এরা বাইবেল মতে, বুঝছো? তো এখন কথা হলো যে এই যে আমাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সম্পর্কে আশা করি বুঝছো। এবার ষড়যন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা রয়েছে, একে বলা হয় উপজিহ্বা, বুঝছো? তো ষড়যন্ত্রের উপরে যে জিহ্বা আছে তাকে বলা হয় উপজিহ্বা, আর গলবিলে যে জিহ্বা থাকে তাকে বলা হয় আলজিহ্বা। এই দুইটা যেন প্যাঁচ খাওয়া হয় না। ষড়যন্ত্রে যে জিহ্বা থাকে সেটা হলো উপজিহ্বা, আর গলবিলে যে জিহ্বা থাকে সেটা হলো আলজিহ্বা। এই দুইটার মধ্যে যেন কোনোভাবে প্যাঁচ খাওয়া হয় না। বলো। হ্যাঁ, গলবিলের আলজিব্রা। আচ্ছা, তা এখন কথা হলো যে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী কি? এর দেখো, শ্বাসনালী সম্পর্কে যদি আমি বলি, তাহলে খাদ্যনালীর সামনে অবস্থিত একটি ফাঁপা নল। দেখো খাদ্যনালীর সামনে, দেখো খাদ্যনালী কোনটা? এই দেখো আমাদের খাদ্যনালী, এই দেখো এইটা হচ্ছে আমাদের খাদ্যনালী। তো খাদ্যনালীর সামনে অবস্থিত একটা ফাঁপা নল থাকে, যেটাকে আমরা শ্বাসনালী বলতে পারি। দেখো, এই দেখো শ্বাসনালী, বুঝছো? খাদ্যনালীর সামনে উপস্থিত একটি ফাঁপা নল, এটা হলো আমাদের শ্বাসনালী। এই দেখো, এই যে শ্বাসনালী। তো এই যে আমাদের শ্বাসনালী, তো আমাদের এই যে শ্বাসনালী, বুঝছো? এরা কোথায় অবস্থিত? আমাদের খাদ্যনালীর সামনে। তো এই শ্বাসনালীর উপরে কিন্তু এই আমাদের ওখানে কিন্তু মূলত কি থাকে? আমাদের ওই যে আমাদের উপজিহ্বা থাকে, উপজিহ্বা। উপজিহ্বা থাকার কারণে আমরা যখন নিঃশ্বাস নিই, তখন আমাদের ওই খাদ্যনালী বন্ধ হয়ে যায়, আর আমরা যখন খাবার খাই তখন আমাদের শ্বাসনালী বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো ষড়যন্ত্রেই তো থাকে। ষড়যন্ত্রের নিচেই তো শ্বাসনালী। মোটেই সেম জিনিস। হ্যাঁ, ট্রাকিয়া আর শ্বাসনালী একই জিনিস কি না? অবশ্যই একই জিনিস। তখন না বলতে যাচ্ছিল। আচ্ছা, এরপরে আমি তো একটু আগেই লিখে দিছি যে ওরা একই জিনিস। এবার আমি যদি বলি শ্বাসনালী, বুঝছো?
শ্বাসনালীতে বুঝছো প্রাচীরে কতগুলো অসম্পূর্ণ অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি থাকে। এই যে শ্বাসনালীতে দেখবা এই যে এইভাবে 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 কিছু তরুণাস্থি থাকে। তোমরা যদি মুরগির শ্বাসনালী দেখে থাকো তাহলে দেখবা যে ওখানে এরকম এই যে এইরকম শ্বাসনালীতে এরকম এরকম দাগ দাগ বলয়াকার কিছু তরুণাস্থি থাকে বুঝছো, এবং পেশি থাকে। এর অন্তর্গাত্র ঝিল্লি দিয়ে আবৃত। বলো। হ্যাঁ, এর অন্তর্গত ঝিল্লি দিয়ে আবৃত। ঝিল্লি মানে হলো পর্দা, দেখবা যে ও শ্বাসনালীর ভিতরের অংশে এক ধরনের তোমার পাতলা পর্দা থাকে, তো সেটার কথা বলা হয়েছে। এরপরে এই ঝিল্লিতে সূক্ষ্ম লোম কোষ থাকে। এই যে যে ঝিল্লিতে সূক্ষ্ম লোম কোষ থাকে এর ভিতরে বায়ু যাওয়া আসা করে। এই যে আমাদের এই ঝিল্লিতে কিন্তু আমাদের সূক্ষ্ম লোম কোষ থাকে, বায়ু কিন্তু ধুলাবালি যেন ফুসফুসে না যায়, তাই কিন্তু আমাদের নাক থেকে শুরু করে একদম শ্বাসনালী পর্যন্ত লোম থাকে, যেন ওই জিনিসটা বেঁধে যায়, ময়লাগুলো যেন বেঁধে যায়। বুঝতে পারছো? এবার আমি যদি তোমার ব্রোঙ্কাস নিয়ে কথা বলি, ব্রোঙ্কাস বুঝছো, ব্রোঙ্কাস বা বায়ুথলি বা বায়ুনালী, ব্রোঙ্কাস বা বায়ুনালী নিয়ে যদি আমি একটু কথা বলি, তাইলে আমি তোমার বলতে পারবো যে শ্বাসনালী বা ষড়যন্ত্রের যে নিম্ন অংশ, শ্বাসনালীর যে নিম্ন অংশ মানে নিচের অংশ, ওই নিচের অংশ থেকে শুরু করে বুঝছো, শ্বাসনালীর যে নিচের অংশ থেকে শুরু করে ফুসফুসের নিকটবর্তী স্থানে ডান অথবা বাম শাখায় যে বিভক্ত হয়, ওই শাখাগুলোকে বাম এবং ডান ফুসফুসে প্রবেশ করে। এখন এই যে প্রবেশ করা যে শাখা, এই প্রবেশ করা শাখাকে কিন্তু আমরা বলি ব্রোঙ্কাস বা বায়ুনালী। আমি তোমার যদি আরো সুন্দরভাবে একটু বুঝাই তাহলে দেখো যে আমাদের কথা হলো যে এই যে আমাদের বলো। তো এখন কথা হলো এইদিকে এবার আমি তোমার বলি যে আমাদের এই যে আমাদের যে শ্বাসনালীটা, দেখো এই যে এইটা আমাদের কি শ্বাসনালী না, এই দেখো এটা হচ্ছে আমাদের টার্কিয়া বা শ্বাসনালীর গায়ে দেখো এই যে বলয়াকার তরুণাস্থি আছে। তো এবার আমরা যখন নিচের দিকে যাব তখন দেখো এই শ্বাসনালী কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা নালী গেছে আমাদের ডান ফুসফুসে, একটা নালী কিন্তু গেছে বাম ফুসফুসে। এই যে আমাদের ডান ফুসফুস এবং বাম ফুসফুসের যে নালীগুলো চলে গেল, এই নালীগুলোকে আমরা কিন্তু বলতে পারি ব্রোঙ্কাস বা বায়ুনালী। বুঝছো, এইটাকে আমরা বলতে পারি ব্রোঙ্কাস বা বায়ুনালী। বুঝছো, এখন এই যে ব্রোঙ্কাস বা বায়ুনালী ফুসফুসে প্রবেশ করার পর দুটো ব্রোঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। এগুলোকে অনুক্লোম শাখা বা আহ অনুক্লোম শাখা বলা হয়। বুঝছো, এগুলাকে অনুক্লোম শাখা বলা হয়। মানে কি, এই যে ব্রোঙ্কাস যখন ডান ফুসফুস বা বাম ফুসফুসে ঢুকলো, ঢোকার পরে এগুলো আবার বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যাবে এইভাবে। বুঝছো, এইগুলাকে বলা হয় অনুক্রম শাখা। বলো। অ্যালভিউলাস নিয়ে আমি কথা বলবো, আল্লাহ ওই কথাগুলো তো এখন আমি বলি নাই, তুমি আগের থেকে কেন বকাবকি শুরু করছো? আমি যাই ওই পর্যন্ত। জিজ্ঞাসা তুমি করতে পারো না, কোনোভাবেই তুমি জিজ্ঞাসা করতে পারো না, কারণ আমি ওই টপিক পর্যন্ত এখনো যাইনি, আমি তার আগে আছি। তুমি এক লাফে কিভাবে পড়ে যাবা বলো? পাগল ছাগল বাচ্চা। দেখো, এবার আমি যদি তোমারে বলি যে আমাদের এই যে ব্রোঙ্কাস বুঝছো, তো ব্রোঙ্কাস এই যে আমাদের যে ষড়যন্ত্র থেকে আমাদের যে শ্বাসনালী বা ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে যে দুইটা শাখা ঢুকলো, এই দুইটা শাখাকে আমরা ব্রোঙ্কাস বলতে পারি। আবার ব্রোঙ্কাসের দেখো অনেকগুলো শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। বুঝছো, এই ব্রোঙ্কাস অনেকগুলো শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, ওইগুলাকে আমরা বলতে পারি হচ্ছে অনুক্রম শাখা। বুঝছো, ওইগুলাকে আমরা কি বলতে পারি? অনুক্রম শাখা। এরপরে আমাদের ফুসফুস নিয়ে যদি আমরা কথা বলি, এই ফুসফুস কি? ফুসফুস হলো শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কি? ফুসফুস প্রধান অঙ্গ।
শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? ফুসফুস। বুঝছো? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। ফুসফুস হচ্ছে হালকা লালচে রঙের, বুঝছো? যারা সিগারেট খায় তাদের ফুসফুস কালো হয়ে যায়, বুঝছো? বাট ফুসফুসের রং হচ্ছে হালকা লাল, হালকা লাল ধরনের, বুঝছো? লালচে, হালকা লালচে ধরনের। ডান ফুসফুস তিন খণ্ডে বিভক্ত। আমাদের যে ডান ফুসফুসটা আছে, এই যে এইটা, এই ফুসফুস হলো তিনটা খণ্ডে বিভক্ত, বুঝছো? ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? তিনটা খণ্ডে কিন্তু ডান ফুসফুস বিভক্ত। আর বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত বলো তো? কেউ কি বলতে পারো? বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? দুই খণ্ডে বিভক্ত। বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। ডান ফুসফুস, ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? তিন খণ্ডে। আর বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। এখন ফুসফুসের দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত থাকে। এই ফুসফুসের যে পর্দা দেখছো, এই পর্দার নাম কিন্তু প্লুরা, বুঝছো? এই পর্দার নাম কি? প্লুরা। তো প্লুরার মধ্যে কিছু গর্ত যদি থাকে, এই গর্তকে বলা হয় প্লুরা গহ্বর। বলো। প্লুরা হচ্ছে ফুসফুসের বহি আবরণ, মানে ফুসফুস যে আবরণ দিয়ে ঢাকা থাকে তার নাম হলো প্লুরা। আর প্লুরার মাঝখানে যে ফাঁকা স্থান যদি থাকে, সেই ফাঁকা স্থানকে বলা হয় প্লুরা গহ্বর। আচ্ছা, তো এর পরবর্তীতে দেখো, আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আমি আরো কিছু কিছু জিনিস পাবো। সেটা হলো ফুসফুসে অসংখ্য বায়ুথলি থাকে। ফুসফুসে অসংখ্য কি থাকে বলতো? বায়ুথলি থাকে, বায়ুকোষ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী থাকে, রক্তনালী থাকে, আরো অনেক কিছু কিন্তু ফুসফুসে থাকতে পারে। ফুসফুসে কি কি থাকতে পারে বলতো? অসংখ্য বায়ুথলি, বায়ুথলি, এক কথা হলো অসংখ্য বায়ুথলি থাকতে পারে। এবং তার সাথে সাথে বায়ুকোষ থাকতে পারে, বায়ুকোষ থাকতে পারে। আচ্ছা, বায়ুকোষের সাথে আর কি কি থাকতে পারে আমি যদি বলি? সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী থাকে, শ্বাসনালী, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী থাকে। আচ্ছা, আর কি কি থাকতে পারে? রক্তনালী থাকতে পারে, রক্তনালী, উচ্চ রক্তনালী থাকতে পারে আমাদের ফুসফুসের সাথে। তো এখন এই যে জিনিসগুলো আছে, এখন আমি যদি বলি বায়ু থলিগুলাকে বলা হয় অ্যালভিউলাস, বায়ু থলিগুলাকে এখন তো কি বলা হয়? অ্যালভিউলাস বলা হয়। তার মানে এই যে আমাদের ফুসফুসের মধ্যে যে বায়ু থলিগুলা থাকে, এই বায়ু থলিগুলাকে কিন্তু অ্যালভিউলাস বলা হয়। বুঝতে পেরেছো? এই বায়ুথলিগুলোকে কি বলা হয়? অ্যালভিউলাস বলা হয়। তো আমাদের এই যে আমাদের ব্রোঙ্কাস, বুঝছো? আমাদের, বলো, আমাদের যে ব্রোঙ্কাসটা আমরা পাইছি না, ওই যে ব্রোঙ্কাসটা আরো কয়েকটা ভাগে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হলো। হওয়ার পরে ওইগুলাকে আমরা ব্রোঙ্কিওল বললাম, দেন বা ব্রাঞ্চ বললাম। এবার ওই ব্রোঙ্কিওলের উপরে যেই এই যে ছড়ানো ছড়ানো যে বায়ুথলিগুলো আছে, এই বায়ুথলিগুলাকে একত্রে আমরা বললাম হচ্ছে, আমরা কি বললাম? অ্যালভিউলাস বললাম, বুঝছো? তো ফুসফুসের এই যে আমাদের যে বায়ুথলিগুলা, এই বায়ুথলিগুলাকে বলা হয় অ্যালভিউলাস। এবার বায়ুথলির যে কৌশিক জালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে, কিন্তু বায়ুথলি কৌশিক জালিকা দিয়ে আটকানো থাকে, পরিবেষ্টিত থাকে। তাহলে বায়ুথলি কি দিয়ে পরিবেষ্টিত থাকে? কৌশিক জালিকা দিয়ে। বায়ু প্রবেশ করলে এই যে এইগুলো বেলুনের মতন কিন্তু ফুলে ওঠে এবং আপনা আপনি সংকুচিত হয়ে বায়ুথলির যে কৌশিক যেই নালিকা আছে, এই নালিকার গায়ে যে পাতলা এবং ভিতরের যে ভেতর দিয়ে, এই যে পাতলা আবরণের ভেতর দিয়ে তোমার গ্যাসেও বিনিময় হয়, মানে এই যে গ্যাসের আদান প্রদান হয়। তাহলে এই যে আমাদের ফুসফুসটা আমরা দেখছি, তো ফুসফুসের যে বায়ুথলি, এই বায়ুথলির নাম কিন্তু অ্যালভিউলাস। তো ওই অ্যালভিউলাসের ভেতর দিয়ে কিন্তু পাতলা আবরণের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি হয় বলতো? বায়ু আদান প্রদান হয়। আর অ্যালভিউলাস কিন্তু তোমার জালিকা দিয়ে তৈরি, বুঝছো? রক্ত জালিকা দিয়ে তৈরি। বলো। পরশুকা, পরশুকা তো এটা তো তোমার এই চ্যাপ্টারে পড়া না, তারপর আমি বলি। পরশুকা হচ্ছে তোমার বুকের যে খাঁচির যেই তোমার হাড্ডি গুলা থাকে, ওইগুলাকে পরশুকা বলা হয়, বুঝছো? এটা হাড্ডি গুড্ডি চ্যাপ্টারে। হাড্ডি গুড্ডিটা পড়াবো কিনা বলতে পারছি না। দেখি আজকে আমরা এটা সুন্দর করে পড়ি, দেখি আমরা কতদূর কি আগাইতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে আমাদের মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা কি সেটা নিয়ে যদি একটু কথা বলি। দেখো, মধ্যচ্ছদা হলো ছাতার মতন একটা অঙ্গ, বুঝছো? এই মধ্যচ্ছদা হলো ছাতার মতন একটা অঙ্গ। এখন এই বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পার্থক্যকারী একটা পেশিবহুল যে পর্দা, ওইটাকে আমরা কি বলতে পারি? মধ্যচ্ছদা। মানে মানে আমরা যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, মানে আমাদের বুকের অংশটুকু। এই যে এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, আর 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 আমাদের এর নিচে
হলো উদর গহ্বর। উদর গহ্বর মানে পেটের ওই অংশটুকু। তো বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মধ্যে, বুঝছো, বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মধ্যে যে পার্থক্যকারী যে পর্দাটা, বুঝছো, মানে আমাদের পেট আর বুকের মধ্যে পার্থক্যকারী যে পর্দাটা, ওইটাকে আমরা নর্মালি বলতে পারি কি মধ্যচ্ছদা, বুঝছো, মধ্যচ্ছদা। এখন তোমার এটি দেখতে অনেকটা ছাতার মতন, এটা আমি তোমাকে বলছি। আচ্ছা, মধ্যচ্ছদা যখন আমাদের শ্বাস গ্রহণের সময়, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগে কিন্তু মধ্যচ্ছদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন, মনে করো যে আমরা যখন শ্বাস নিই, বুঝছো, আমরা যখন প্রশ্বাস নিই, বুঝছো, প্রশ্বাস নিই, আমরা যখন প্রশ্বাস নিই, তখন কিন্তু কি হয় বলতো, আমাদের মধ্যচ্ছদা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে ঝুঁকে যায়। নিচের দিকে যেয়ে কিন্তু আমাদের এই বুকটা বড় হওয়ার মতন যেই ক্যাপাসিটি, এটা তৈরি করে দেয়, আয়তন কিন্তু বেড়ে যায়। আবার আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি, নিঃশ্বাস যখন ত্যাগ করি, আর তখন কিন্তু এই মধ্যচ্ছদা আবার কিন্তু আমাদের জায়গায় পৌঁছায় যায়। বলো, বলো। মধ্যচ্ছদা যদি না থাকে, তাইলে তোমার বুক এবং পেটের মধ্যে বা উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মধ্যে কোনো প্রোটেকশন থাকবে না। তাইলে তোমার মাঝে মাঝে ফুসফুস চলে আসবে, পাকস্থলীর সাথে যে একটা গুঁতো খাবে, পাকস্থলী মাঝে মাঝে ফুসফুসের সাথে যে গুঁতো খাবে। তারপরে মনে করো যে তুমি একটু মন চাইলো যে পা উপরের দিকে দিবা, মাথা নিচের দিকে দিবা, তাইলে দেখা যায় যে তোমার ফুসফুসের সাথে যে নাড়ি মাড়ি জড়াই মরাই গেল, বুঝছো? হ্যাঁ, এরপরে আমি যদি তোমার শাসন প্রক্রিয়ার কথা বলি বা শাসন ক্রিয়ার কথা যদি আমি বলি, তাইলে তোমার শাসন ক্রিয়া জিনিসটা কি, মানে আমরা কিভাবে শ্বাস নিই, বুঝছো, এই কথাটা আমি তোমারে বলি যে আমরা কিভাবে শ্বাস নিই। স্নায়বিক যে উত্তেজনা, স্নায়বিক উত্তেজনা মানে কি জানো? আমরা কিন্তু উত্তেজনা ছাড়া কোনো কিছুই করি না, আমাদেরকে ব্রেন বলে দিতে হয় যে এটা করতে হবে, এটা করতে হবে, নাইলে আমরা কোনোভাবে এটা করতে পারি না। বুঝতে পেরেছো? তো আমাদের যখন আমাদের হরমোন আমাদেরকে বলে যে এখন তোমার শ্বাস নিতে হবে, মানে আমার স্নায়বিক একটা উত্তেজনা আসে, এই উত্তেজনার নাম হলো স্নায়বিক একটা উত্তেজনা। তো আমি নর্মালি একটা কাজ করি, তোমার আরেকটা ছবি নিয়ে আসি, তাইলে ব্যাপারটা আরো বুঝবা, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের যে ছবিটা। এই ছবিটা আমরা যদি নিয়ে আসি, তাইলে আমি তোমার ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, প্রথম ছবিটাই। এক কাজ করতে থাকছো। দেখো, এই যে আমাদের ব্যাপারটা, আমি নর্মালি তোমার বলি যে আমাদের এই যে এই যে ছবিটার দিকে তুমি একটু খেয়াল করো, আমাদের শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগের যে বিষয়টা, তুমি এদিকে একটু তাকাও। তো আমাদের শ্বাস প্রক্রিয়া, আমাদের যখন স্নায়বিক যখন উত্তেজনা হয়, বুঝছো, উত্তেজনার কারণে আমাদের যে পিঞ্জরস্থি, এই পিঞ্জরস্থি বা যে এই মাংসপেশি, এই মাংসপেশি বা মধ্যচ্ছদা এটা সংকুচিত হয়ে যায়, বুঝছো। আমাদের স্নায়বিক উত্তেজনার কারণে আমরা যখন শ্বাসক্রিয়া চলে, বুঝছো, তখন আমাদের মধ্যচ্ছদা নিচের দিকে নেমে যায় এবং প্রসারিত হয়ে যায়। মানে মনে করো যে আমি শ্বাস নিব, বুঝছো, শ্বাস আমি গ্রহণ করব, শ্বাস যদি আমি গ্রহণ করি, তাইলে আমার কি হবে বলতো, এই যে শ্বাস গ্রহণ করার কারণে আমার এই যে মধ্যচ্ছদা, এটা কিন্তু এই দেখো নিচের দিকে চলে গেল, এটা কিন্তু আমার নিচের দিকে চলে গেল, এই দেখো নিচের দিকে চলে গেল। এটা নিচের দিকে যে কিন্তু একটা স্পেস করে দিল, স্পেস। এটা, এই স্পেসটা আসলে কিসের স্পেস বলো তো? এই স্পেসটা আসলে কিসের স্পেস?
তোমাকে বলি যে এই স্পেসটা কিন্তু আমাদের হাওয়াটা থাকার জন্য যে স্পেসটা দরকার হয়, এটা কিন্তু সেই স্পেস। তো বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, বুঝছো? যদি মনে করো যে আমাদের বক্ষ গহ্বর, আর কইও না, এক সেকেন্ড দাঁড়াও তো, জাস্ট এক সেকেন্ড। তোমার মতন আহ, এক স্টুডেন্ট আমারে মেসেজ দিচ্ছে, বুঝছো? ওরে যদি আমি এখন মেসেজে রিপ্লাই না দিই, ওই এমন পাগলের পাগল, ও আমারে দিতেই থাকবে মেসেজ, আর আমারে ফোন টোনও দেবে এখন। তো আমি ওরে এখন আগে থামাইনি। ওর নামও অহনা, বুঝছো? এটা মোহনার বোন, হ্যাঁ। আহ, আচ্ছা, তো দেখো এবার আমি তোমারে বলি, এই যে আমাদের শ্বাস গ্রহণের ফলে এই যে আমাদের আমাদের মধ্যচ্ছদা যে নিচের দিকে ঝুঁকে গেল, বুঝছো? তো এখন এইটার কারণে আমাদের, মনে করো যে আমাদের এতটুকু একটা বেলুন, এই বেলুনের মধ্যে একটা বায়ুচাপ আছে। মনে করো আমি যদি এতটুকু বেলুনের মধ্যে ওই সেম বায়ুচাপ দিই, তাহলে বায়ুচাপ বাড়লো নাকি কমলো বলো তো? আমার এতটুকু বেলুনের মধ্যে যতটুকু বায়ুচাপ আছে, সেম বায়ুচাপ, সেম সেম বায়ু যদি আমি এখানে দিই, তাইলে আমার বায়ুর চাপ কমলো না বাড়লো? কমলো। তার মানে আমাদের যদি আয়তন বৃদ্ধি পায়, তাইলে আমাদের বায়ুর চাপ কি হয়? কমে যায়। তো আমাদের এই যে মধ্যচ্ছদা যখন আমাদের নিচের দিকে ঝুঁকে গেল, আমাদের জায়গা যখন বেড়ে গেল, তখন আমাদের কি হলো বলতো? আমাদের তখন আয়তন বেড়ে গেল। আয়তন যখন বেড়ে গেল, তখন কি হলো? আমাদের চাপ কমে গেল। চাপ যখন কমে গেল, তখন বাইরের চাপ কি বেশি, এখন ভেতরের চাপ কম। তাই বাইরে থেকে বায়ু অটোমেটিকলি কিন্তু ভেতরের দিকে আসতে শুরু করবে। দেখছো কি সুন্দর একটা প্রসেস? যখনই আমাদের এই জায়গায়, হ্যাঁ, কোথায় মধ্যচ্ছদা আয়তন বাড়ছে? প্রসারিত হয়েছে না মধ্যচ্ছদা? এই যে এইটা হ্যাঁ। কোথায় সংকুচিত? হ্যাঁ, তো এখানে লেখা দেখো প্রসারিত। হ্যাঁ, তো বক্ষ গহ্বর প্রসারিত মানে কি? আচ্ছা, দেখো বক্ষ গহ্বর প্রসারিত হয়ে গেছে, আর মধ্যচ্ছদা কি হয়েছে? মধ্যচ্ছদা বক্ষ গহ্বর প্রসারিত হয়ে গেছে এবং মধ্যচ্ছদা টাইট হয়ে গেছে, বুঝছো? তো এই যে আমাদের বক্ষ গহ্বর যে প্রসারিত হয়েছে, এই জন্যই তো মধ্যচ্ছদা টাইট হয়ে গেছে। তাহলে বক্ষ গহ্বর যেহেতু প্রসারিত হলো, তার মানে কি বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেল। বক্ষ গহ্বরের আয়তন যেহেতু বেড়ে গেল, তাইলে আমাদের বায়ু কিন্তু অটোমেটিকলি প্রবেশ করলো। আর এই দিকে দেখো কি হচ্ছে, বায়ু যখন তোমার ত্যাগ করবা, তখন দেখো এই মধ্যচ্ছদা দেখো উপরের দিকে উঠে গেছে, তার মানে মধ্যচ্ছদা কিন্তু প্রসারিত হয়ে উপরের দিকে উঠে গেছে। এখানে যেহেতু তোমার বক্ষ গহ্বর সংকুচিত, মানে বক্ষ গহ্বর যেহেতু ছোট হয়ে গেছে, সেহেতু আমাদের মধ্যচ্ছদা কিন্তু বড় হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে কিন্তু উল্টো কেস ঘটছে। তো এইটাই হচ্ছে আমাদের বায়ু শ্বাস আর গ্রহণের যে বিষয়টা। আচ্ছা, তো এখন বোঝো নাই? আচ্ছা, তুমি শ্বাস নাও তো, শ্বাস নাও তো, বুক ভরে শ্বাস নিবা। প্রশ্বাস নাও, প্রশ্বাস নাও, মানে যতক্ষণ পর্যন্ত লাস্ট নিতে পারো নাও। দেখো নেয়ার ফলে কি হলো ভালো করে দেখো। এই যে আমি প্রশ্বাস নেওয়ার ফলে দেখো আমার বুকটা উপরের দিকে ফুলে উঠছে না? এন্ড আরেকটা জিনিস চিন্তা করো, আমার এই যে বুকের এই যে খাঁচার যে নিচের অংশ, এই অংশটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের যেই অংশটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ওইটাই হলো আমার মধ্যচ্ছদা।
তাহলে বলো আমাদের বুকের যে বক্ষ গহ্বর, এই বক্ষ গহ্বর কিন্তু বড় হয়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, কিন্তু আমাদের বুকের যে নিচের অংশটুকু, এই নিচের অংশটুকু কিন্তু আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তোমার আমি আবার বলি, আবার বলি, তুমি আবার প্রশ্বাস নাও। হ্যাঁ, নাও। আচ্ছা, নেওয়ার ফলে তোমার কি বুকের আয়তন কি বেড়ে যাচ্ছে কিনা বলো। আচ্ছা, এখানে বুক বড় হয়ে যাচ্ছে না, বুকের আয়তন বেড়ে যাচ্ছে না। আচ্ছা, তো বুকের আয়তন যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের বক্ষ গহ্বর বড় হয়ে যাচ্ছে, বক্ষ গহ্বর বড় হয়ে যাওয়া মানে কি বলতো, আমাদের চাপ কমে যাবে, বক্ষ গহ্বরের মধ্যে চাপ কমে যাবে না। আচ্ছা, আমি বায়ু প্রবেশ করার কথা তো তোমার ভাবতে বলি নাই, ভাবতে বলছি, আমি তোমাকে বলছি বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে, এতটুকু ভাবো, তোমার বায়ু প্রবেশ করার কথা তো আমি ভাবতে বলি নাই। বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে, তো বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায় তাহলে কি চাপ কমে গেছে। আচ্ছা, বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায় চাপ কমে যাবে না, আয়তন বাড়লে চাপ তো অটোমেটিকলি কমে। আরে, আমি তো তোমার বায়ু প্রবেশ করার কথা ভাবতে বলি নাই, ওইটা এখন ভাবা লাগবে না। আমি বলছি যে আমার কথা আগে বোঝো। আমি তোমাকে কি বলছি, আয়তন যদি বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে কিনা। আচ্ছা, তো এখন এখন তুমি একটা কথা চিন্তা করো, যে আয়তন বেড়ে গেল, চাপ কমে গেছে, তাইলে তোমার বুকের ভেতরে এখন কি চাপ কম কি বেশি বলো। কম। আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে, তাই। বুঝছো, আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে, তাই কিন্তু তোমার বুকের মধ্যে এখন চাপ কম, বাট বাইরের চাপ কিন্তু বেশি। তো বাইরের চাপ যেহেতু বেশি, তাইলে কি হবে, চাপ বেশি থেকে কমের দিকে আসবে না, এই জন্য তোমার নাক দিয়ে বায়ু আস্তে আস্তে প্রবেশ করে এই জায়গাটুকু ফিল আপ করে দিবে। বুঝছো? না, না, তুমি আগে বোঝো, যে আগে তুমি কিন্তু ওই বায়ু কিন্তু আগে প্রবেশ করাও নাই, আগে তোমার বুক ফুলেছে, দেন ওই বুকের মধ্যে তোমার যেই চাপ, ওই চাপ কমে গেছে, চাপ কমে যাওয়ার কারণেই বাইরে থেকে বায়ু আসছে। বুঝতে পেরেছো? বুঝছো কিনা? দেখো, তোমার বুকের যখন চাপ কমে গেছে, দেন বাইরে তো চাপ বেশি, তাইলে বাইরে থেকে বায়ু কি ভিতরে ঢুকে যাবে। তো এইটাই হচ্ছে। তোমার লাগে না বলো না? বুঝতে না বলো। এবার দেখো, আবার যখন আমরা অন্য সিনারিওতে যাব, তখন দেখো আবার কিন্তু অন্যরকম কাজ হবে। আবার যখন বায়ু ত্যাগ করার ক্ষেত্রে আসবো, তখন কিন্তু আমাদের বায়ু আবার সংকুচিত হয়ে গেল, আবার আমাদের বক্ষ আবার সংকুচিত হয়ে গেল, দেন কিন্তু আমাদের মধ্যচ্ছদা কিন্তু আবার উঁচু হয়ে গেল। আচ্ছা, তুমি জোরে প্রশ্বাস নাও, জোরে প্রশ্বাস নিয়ে এবার শ্বাস ছাড়ো আস্তে আস্তে। হয়েছে? দেখো, এই যে নিঃশ্বাস যখন তুমি ছেড়ে দিচ্ছ, তখন দেখবা যে তোমার বুক নিচে নামছে, বাট ওই যে বুকের নিচের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তাই না? তুমি যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছ, তখন দেখো তোমার বুক আবার নিচু হয়ে যাচ্ছে, বুকটা আগে উঁচু হয়েছিল, বুক দেখো আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, আর তোমার যেই বুকের যে নিচের অংশটুকু আগে ভিতরে ঢুকে গেছিল, সেইটুকু আবার দেখো এখন বাইরে বের হয়ে আসছে, তাই না? এতটুকু কি বোঝা গেছে বলো? আচ্ছা, তো
পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবার আমরা গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে আসবো। গ্যাসীয় বিনিময় জিনিসটা কি সেই ক্ষেত্রে দেখো, আমরা গ্যাসীয় বিনিময় দেখো, আমাদের গ্যাসীয় বিনিময় বলতে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময়কে বোঝায়, বুঝছো? বিনিময় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে বিনিময়, এইটাকে আমরা নর্মালি বুঝাই, বুঝছো? কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বিনিময়কে বোঝায়। এটা মূলত বায়ু ও ফুসফুসের যে রক্তনালীর মধ্যে ঘটে থাকে। কোথায় ঘটে থাকে? আমাদের আমাদের মূলত এটা ঘটে থাকে বায়ু এবং ফুসফুসের রক্তনালীর মধ্যে, বুঝছো? এরা মূলত ঘটে থাকে বায়ু ও ফুসফুসের রক্তনালীর মধ্যে, এরা মূলত ঘটে থাকে। আচ্ছা, এই যে গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা যায়, একটা হলো অক্সিজেন শোষণ আর একটা হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ। তাহলে গ্যাসীয় বিনিময়কে কয়টা পর্যায়ে ভাগ করা যায়? দুইটা। একটা হলো অক্সিজেন শোষণ আর একটা হলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ, বুঝছো? বলো। আচ্ছা, বলো। আচ্ছা, শুরু করি। দেখো, এই যে আমাদের যে গ্যাসীয় বিনিময় কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময়কে বোঝায় নর্মালি। দেখো, আমাদের অক্সিজেন, বুঝছো, হিমোগ্লোবিন প্রক্রিয়ায় অক্সিজেন শোষণ হয় আমাদের দেহে, হিমোগ্লোবিন প্রক্রিয়া। আচ্ছা, এইটা আমরা রক্তের চ্যাপ্টারে ভালোভাবে পড়ছিলাম হিমোগ্লোবিন, বাট এখানে কয়েকটা বিষয় আমি না দেখালেই নয়। শুধু অক্সিজেনটা বলতে কিভাবে শোষণ হয় দেখো, আমি তোমাদের দেখাই। মনে করো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের সাথে বলো। চেষ্টা করো। আমারে কি তোমার ওই টিপিক্যাল স্যার মনে হয় যে পরীক্ষার দিনই 2 বেলা করে পড়াই? হ্যাঁ, পরীক্ষার পরীক্ষার মধ্যে তো আরো ছুটি দিয়ে দেওয়া উচিত। এতদিন ধরে পড়ালাম কি পরীক্ষার মধ্যে যদি পড়ানো লাগে? হ্যাঁ, হুম, পরীক্ষার মধ্যে তো ছেলেমেয়েদের একেবারে ছুটি দিয়ে দেওয়া উচিত। পরীক্ষার মধ্যে কি পড়াইতে হয় নাকি? এতদিন পড়ালাম কি তাহলে? হ্যাঁ, তো দেখো, অক্সি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে আমাদের অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তাহলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। আচ্ছা, এবার অক্সি হিমোগ্লোবিন তোমার কি জানো,
অক্সিহিমোগ্লোবিনের থেকে অক্সিজেন আলাদা হয়ে যায়, মুক্ত অক্সিজেন দেখো অক্সিহিমোগ্লোবিনের থেকে অক্সিহিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন আবার ভেঙে যায়, ভেঙে অক্সিজেন আলাদা হয়ে যায় আর হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, বুঝছো, হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। তো এইটা হলো আমাদের অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের যে অক্সিজেন যে শোষণ এই প্রক্রিয়াটা। এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন নিয়ে তোমাদের অল্প একটু কথা না বললেই নয়, সেটা হলো কার্বন ডাই অক্সাইড মূলত সোডিয়াম বাইকার্বনেট, বুঝছো, কার্বন ডাই অক্সাইড মূলত সোডিয়াম বাইকার্বনেট হিসাবে প্রবাহিত হয়। কেমন এনে বলো। আচ্ছা বলছি, আমাদের অক্সিজেন যে পরিবহনটা, অক্সিজেন পরিবহন মূলত হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মাধ্যমে হয়। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়, ওই হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনটা পরিবহন হয়। অক্সিজেন পরিবহন হওয়ার পরে এরপরে এই যে হিমোগ্লোবিন ভেঙে যায়, ভেঙে যে আবার অক্সিজেন মুক্ত হয়ে যায় আর আমাদের হিমোগ্লোবিন আবার আলাদা হয়ে যায়, দেন ওই হিমোগ্লোবিনের সাথে আবার অক্সিজেন যুক্ত হয়। এইভাবে আমাদের প্রক্রিয়াকরণ চলতে থাকে। এটা হলো অক্সিজেন পরিবহন গেল। এরপর আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহন মূলত হয় তোমার সোডিয়াম, বুঝছো, সোডিয়াম বাইকার্বনেটের সাথে, সোডিয়াম বাইকার্বনেট, এই যে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NaHCO3, এটা সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড কিন্তু পরিবাহিত হয়। এবং আমার তার সাথে সাথে পটাশিয়াম বাইকার্বনেটও কিন্তু লাগে, পটাশিয়াম KH CO3, এই পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তকণিকা দিয়ে ফুসফুসে আসে, সেখান থেকে আমাদের যে কৌশিক জালিকা, ওই কৌশিক জালিকা এবং বায়ুথলি ভেদ করে আমাদের চলে যায়, কোথায় চলে যায় বলতো, দেহের বাইরে নির্গমন হয়ে যায়, দেহের বাইরে চলে যায়। তো কথা হলো আমাদের হিমোগ্লোবিন বলো, আমাদের হিমোগ্লোবিন যেভাবে তোমার হচ্ছে অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে প্রবাহিত হয়, আর আমাদের কার্বন ডাই অক্সাইড কিসের মাধ্যমে প্রবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড প্রবাহিত হয় হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সোডিয়াম বাইকার্বনেটের মাধ্যমে আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রবাহিত হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এমসিকিউর একটু পরীক্ষা দিচ্ছিলাম তার সাথে, ওখানে আছে ইউরিয়া কোথায় উৎপাদন দিচ্ছে না। কোনটা? আমি না তুমি আমার বলো, মুখ দিয়ে বলো। প্রশ্নটা আরেকবার দেখে বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ইউরিয়া কোথায় আচ্ছা, ইউরিয়া কোথায় তৈরি হয়? আচ্ছা, তো এখন কথা হলো ইউরিয়া কোথায় তৈরি হয়। তো বৃক্ষ দিলে ও তো ভুল দিচ্ছে তোমারে, তাই না? হ্যাঁ, ও তো ভুল দিবে, ইউরিয়া তৈরি হয়তো যকৃতে। হ্যাঁ, যকৃতেই তো। যকৃৎ মানে হলো কলিজা। ইউরিয়া তৈরি হয় আমাদের যকৃতে অর্নিথিন নামের একটা চক্র হয়, অর্নিথিন চক্র, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। না না, বৃক্ষে ইউরিয়া তৈরি হয় না। আমি তো না, ওরা ভুল দিনে, ওরাই ঠিক দিছে। আচ্ছা তুমি বলতো পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস কোথায় তৈরি হয়? এসব বাঁকা কিন্তু। আমি নেই আপনার সামনে, এবার তো ছাপা মাছ পিত্তরস কোথায় তৈরি হয় বলো? সময় তো নাই আমাদের তুমি দেখেছো ওই যে বাংলা সিনেমায় পেটে চাকু মারলে রক্ত বের হয়ে যায় পেট দিয়ে?
আচ্ছা, পেটে চাকু মারলে আসলে এত রক্ত বেরোনোর কিন্তু কথা না, আসলে যত রক্ত দেখানো হয় সিনেমা, কারণ আসলে পেটের মধ্যে কিন্তু রক্ত থাকে না। হ্যাঁ, তো পেটের মধ্যে রক্ত কেন থাকবে? পাগল ছাগল, পেটের মধ্যে কি রক্ত, রক্ত কি পেটের মধ্যে থাকার জন্য তৈরি করেছে আল্লাহ? রক্তের বহু কাজ আছে, পেটের মধ্যে থাকা তো রক্তের কাজ, বুঝছো? হ্যাঁ, তো এবার আমি তোমাদের বলি যে আমাদের নর্মালি কয়েকটা রোগ সম্পর্কে তোমার একটু জানতে হবে, বুঝছো? ভবিষ্যতে ডাক্তার হওয়া যেহেতু। হ্যাঁ, পিত্তথলি, পিত্তথলি কোথায় থাকে? পিত্তথলি আমাদের ইয়াতে থাকে, ওই যে পিত্তথলি থাকে হচ্ছে আমাদের ওই যে ইয়াতে অগ্নাশয়, অগ্নাশয়ের পাশে থাকে, মানে আমাদের পাকস্থলীর নিচে থাকে। তো কি হয়েছে? তো এবার আমি তোমারে বলি যে আমাদের যে পিত্তরস, পিত্তরস তৈরি হয় কিন্তু যকৃতে। হ্যাঁ, আচ্ছা, মনে করো আমি একটা কফি মেশিনের মধ্যে থেকে, কফি মেশিনের মধ্যে 5 টাকা ঢুকাই দিলাম, কফি মেশিন থেকে 1 কাপ কফি বের হয়ে আসলো, ঠিক আছে? এখন কফির মালিককে আমি না কফি মেশিন, বলো? কেন? হ্যাঁ, আমি। তো এখন কথা কিন্তু এটাই যে আমার যকৃৎ পিত্তরস তৈরি করছে, করে ওইটা রাখতে দিয়েছে হলো পিত্তথলিতে, তার মানে কি পিত্তথলি তৈরি করেছে সেটা হয়ে গেল? অত বোঝা লাগবে না, তুমি দেখো যে আমাদের শ্বাসনালীর যে রোগ, এই রোগ নিয়ে তোমার একটু পড়তে হবে, তুমি ভবিষ্যতে যখন ডাক্তার হবা তোমার প্রয়োজন আছে। তো দেখো, আমরা অ্যাজমা, অ্যাজমা বা হাঁপানি, বুঝছো? অ্যাজমা বা হাঁপানি, এটা আসলে লক্ষণ কি কি? দেখো, অ্যাজমা বা হাঁপানি, বুঝছো, এটা প্রথমত এটা ছোঁয়াচে না। আচ্ছা, আর এটা জীবাণু বাহিত রোগও না, মানে এটা তো ছোঁয়াচে না, আর এটা কোনো জীবাণুর মাধ্যমে তোমার ছড়াবে না। আচ্ছা, এর এর কারণ কি বলতো? এই অ্যাজমা বা হাঁপানির যে মূল কারণগুলো সেটা হলো অ্যালার্জির কারণে অ্যাজমা বা হাঁপানি হইতে পারে। তো অ্যাজমা বা হাঁপানি, বলো। হ্যাঁ, কি? ধুলাবালি, হ্যাঁ, ফুলের রেণু শ্বাস নেওয়ার সময় ফুসফুসে প্রবেশ করলে অ্যাজমা বা হাঁপানি হয়। হ্যাঁ, এটা সঠিক কথা, এটা সত্য কথা। এবং শ্বাস গ্রহণের সময় ফুসফুসে যদি প্রবেশ করে তাহলে হইতে পারে। অনেক ক্ষেত্রে তোমার ধূমপান করার জন্যও তোমার এই সমস্যাটা দেখা যেতে পারে। এছাড়াও আরো আরো কিছু কারণে হইতে পারে, যেমন আমি তোমার বলি অ্যালার্জির কারণে আমাদের মূলত অ্যাজমা বা হাঁপানি হইতে পারে, অ্যালার্জির কারণে। তাইলে অনেকের যাদের অ্যাজমা বা হাঁপানি আছে, বুঝছো, তারা হচ্ছে নর্মালি তোমার কিছুই খাইতে পারে না। চিংড়ি মাছ বলো, গরুর মাংস বলো, ইলিশ মাছ বলো, এগুলো তারা খাইতে পারে না, বুঝছো? খাই কিছু। তো যাই হোক, এখন কথা হলো লক্ষণ কি? দেখো, আমাদের এই অ্যাজমা বা হাঁপানির লক্ষণ হলো শ্বাসকষ্ট বেড়ে যাবে, মানে শ্বাস নিতে গেলে কষ্ট অনুভব হবে, এবং সেটা দিনকে দিন বাড়তে থাকবে। এরপরে শ্বাসকষ্টের সময় দম বন্ধ হওয়ার মতন অবস্থা তৈরি হবে। ঠোঁট নীল হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজমার সময় ঠোঁট নীল হয়ে যায়। ঠোঁট কি হবে? নীল হবে, বুঝছো? ঠোঁট নীল হয়ে যাবে। আচ্ছা, এরপরে গলার শিরা ফুলে যায়, এই যে আমাদের গলার যে শিরা, এই শিরা কিন্তু ফুলে যাবে। এই জিনিসগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝছো? কারো যদি শ্বাসকষ্ট হয় এন্ড শ্বাসকষ্টের সময় যদি দেখো ঠোঁট নীল হয়ে যাচ্ছে এবং ঘাড়ের শিরা ফুলে যাচ্ছে, গলার শিরা ফুলে যাচ্ছে, মনে রাখবা যে তার কি হয়েছে, তার অ্যাজমা বা হাঁপানি হয়েছে, তার হাসপাতালে নিতে হবে। আচ্ছা, তো এবার আমি যদি বলি যে রোগী যখন শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করে তখন বুকের মধ্যে সাই সাই একটা আওয়াজ হয়, বুঝছো? এরপরে তোমার বায়ুথলিতে তোমার অক্সিজেন ঠিক মতো সরবরাহ হয় না, তার কারণে তোমার রোগীর অনেক বেশি কষ্ট হয়। এরপরে যদি আমি বলি যে কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, বুঝছো?
অ্যাজমা বা হাঁপানির সময় কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়। এছাড়াও আমাদের এই অ্যাজমা বা হাঁপানি যখন হয় তখন সাধারণত জ্বর থাকে না, এটা ইম্পর্টেন্ট যে জ্বর থাকে না। এবং শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের যে হাড়, ওই হাড়টা চামড়ার মধ্যে ঢুকে যায়, মানে ওই মানে পাঁজরের যে মাঝের যে হাড় থাকে না, ওই হাড়ের মধ্যে চামড়াগুলো ঢুকে ঢুকে যায়, মানে সে অনেক জোরে নিঃশ্বাস নিতে চায়, তখন ওই প্রেসারে তার ওই যে বুকের যে পাঁজরের মধ্যে তার বুকের এই সামনের যে চামড়াগুলো আছে চামড়া ঢুকে যেতে থাকে এবং রোগী দুর্বল হয়ে পড়ে, বুঝছো? অ্যাজমা বা হাঁপানি হইলে রোগী দুর্বল হয়ে পড়ে। এই রোগ চিকিৎসায় সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না, সেটা তুমি যেই চিকিৎসায় বলো। আমি জানি না হোমিওপ্যাথিতে অ্যাজমা নির্মূল করা যায় কিনা, তবে অ্যালোপ্যাথিতে অ্যাজমা কিন্তু নির্মূল করা যায় না, বুঝছো? তবে ওষুধ খাইলে তোমার অ্যাজমা কিছুটা কম থাকে। এছাড়াও তোমার যেসব খাদ্য খেলে তোমার শ্বাসকষ্ট বেড়ে যায় ওইগুলো না খাওয়ার চেষ্টা করতে হবে। প্রতিকার হিসাবে আলো বাতাস পূর্ণ ঘরে বসবাস করতে হবে। এবং তোমার যদি বলি মানে যেসব, হ্যাঁ, লাইটের আলো ফ্যানের না বাতাস। না 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 না, এরকম না। তোমার আলো বাতাস পূর্ণ ঘর মানে যে ঘরে তোমার ন্যাচারাল আলো এবং ন্যাচারাল বাতাস আসবে সেই ঘর। আচ্ছা, এরপরে যেসব জিনিস স্পর্শ করলে হাঁপানি বেড়ে যায় তা ব্যবহার করা উচিত নয়, যেমন পশুর লোম, কৃত্রিম আঁশ ইত্যাদি। এরপরে আমি যদি বলি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমার চিকিৎসা নিতে হবে, বুঝছো? এরপরে ধূমপান, গুল, সাদা পাতা, তারপর জর্দা ইত্যাদি কিন্তু ব্যবহার করা যাবে না, এগুলো পরিহার করতে হবে। কি কি পরিহার করতে হবে? ধূমপান, গুল, সাদা পাতা, জর্দা ইত্যাদি পরিহার করতে হবে। হ্যাঁ, সাদা রঙের পাতা না, সাদা পাতা দিয়ে মানুষ নেশা করে। দেখবা তুমি সাদা পাতা? দেখাচ্ছি তো। এই দেখো সাদা পাতা, বুঝছো? এই যে সাদা কিন্তু পাতা, সাদা পাতা সাদা রঙের হবে এটা ইম্পর্টেন্ট না, নাম সাদা পাতা। এগুলোতে মানুষ নেশা করে, বুঝছো? লাইক তামাকের মতো। তামাক পাতা, তামাক পাতা সাদা পাতা বলে? তামাক পাতারে সাদা পাতা বলে, বুঝছো? এখানে এই যে সাদা রঙের একটা পাতা দেখতে। এরা কিছু একটা হবে, এরা এরা না, এরা যা বইতে যা বলেছে তা এরা না, বইতে যা বলেছে সেগুলো হলো এরা। আচ্ছা, এই জিনিস দেখে মানুষ খাইতে পারে কোনোদিন? দেখো দিন। মানে আপনার ভালো লাগবে। আচ্ছা, তো এখন এই যে এখন এই যে সাদা পাতা, বুঝছো? তো এই সাদা পাতা কিন্তু খাইলে হাঁপানি বা অ্যাজমা হইতে পারে। এর প্রতিরোধ কি? মানে প্রতিরোধ হলো তোমার একমাত্র প্রতিরোধ স্বাস্থ্যসম্মত পরিবেশে বাস করতে হবে এবং মনে করো বায়ু দূষণ এড়াই চলতে হবে। বাসস্থান বা কর্মক্ষেত্রের কোনো জায়গায় যদি মনে করো যে ধুলাবালি বেশি পড়ে সেসব জায়গায় যাওয়া যাবে না, যেমন অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে, বুঝছো? ডাস্ট অ্যালার্জি থাকে, তো যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের ওই পরিত্যাগ করতে হবে, ওই ধুলাবালি মুক্ত জায়গায় থাকতে হবে সব সময়। আচ্ছা, এবার আমি যদি বলি যে উচ্চ মাত্রায় ক্ষতিকর, আচ্ছা এখানে একটা লক্ষণীয় একটা বিষয় আছে, বুঝছো? হাতুড়ে কিছু চিকিৎসক আছে, হাতুড়ে চিকিৎসক, বুঝছো? তারা উচ্চ মাত্রায় ক্ষতিকর স্টেরয়েড দিয়ে চিকিৎসা করে। তো এখন ওই যে উচ্চ মাত্রায় স্টেরয়েড দিয়ে তারা চিকিৎসা করে থাকে। এখন এই উচ্চ মাত্রায় স্টেরয়েডের কারণে রোগীর কষ্ট তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায় বা প্রশমন হয়ে যায়, বুঝছো? কিন্তু দীর্ঘমেয়াদী তোমার এটার জন্য কিন্তু অনেক ক্ষতি বয়ে বেড়াতে হয়, বুঝছো? স্টেরয়েড, বুঝছো? স্টেরয়েড হলো বা অ্যালোপ্যাথিতে বলা হয় স্টেরয়েড হলো মৃত্যুর আগে শেষ ঔষধ, বুঝছো? তো মনে করো যে একটা রোগী মারা যাবে একটা এমন একটা অবস্থা, তো তারে স্টেরয়েড দেওয়া হয়, জানো, সে আর কিছুক্ষণ বেশি বাঁচে, বুঝছো? তো স্টেরয়েড কিন্তু সাথে সাথে সর্বরোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, কাজ করে, কিন্তু স্টেরয়েড কিন্তু তোমার একই সাথে সাথে দীর্ঘমেয়াদী ক্ষতি করে দেয়। তোমার মনে করো যে কোনো অসুবিধা হচ্ছে, মনে করো যে তুমি চিকুন, তোমার এখন মোটা হওয়ার দরকার, স্টেরয়েড খাও, মোটা হয়ে যাবা। তোমার মনে করো যে হাতে ঘা হয়েছে, সারছে না, স্টেরয়েড পুশ করো, সেরে যাবে। তোমার যে কোনো রোগে তুমি স্টেরয়েড ব্যবহার করো, সেরে যাবে। কিন্তু পরবর্তীতে ওইটার জন্য অনেক বড় একটা ক্ষতি অপেক্ষা করে, বুঝছো? তো এই স্টেরয়েড কিন্তু খুব খারাপ একটা জিনিস। এরা, হাতুড়ে হ্যাঁ, হাতুড়ে রাখতে
না, হাতুড়ে ডাক্তার মানে যারা রোগ খোঁজার জন্য হাতায় বেড়ায়। এই বাগধারা পড়ো নাই? তাকের পরে ঘুষি মারবো একটা, বাগধারা পারো না? হাতুড়ে ডাক্তার মানে কি? যারা রোগ খোঁজার জন্য চারিদিকে হাতায় বেড়ায় তাদেরকে বলা হয় হাতুড়ে ডাক্তার। আচ্ছা, এবার ব্রোঙ্কাইটিস। তো ব্রোঙ্কাইটিস সম্পর্কে যদি আমরা পড়ি, ব্রোঙ্কাইটিস কি? ব্রোঙ্কাইটিস যে মূলত শ্বাসনালীর ভেতরে আমাদের যে ব্রোঙ্কাস আছে না, ব্রোঙ্কাস ব্রোঙ্কিউলাস, তো এই ব্রোঙ্কাইটিস হলো আমাদের শ্বাসনালীর ভেতরের আবৃত যে স্থান থাকে ওই স্থানে যখন প্রদাহ হয় তখন সেটারে বলা হয় ব্রোঙ্কাইটিস। তো ব্রোঙ্কাইটিস মূলত তোমার ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য হয়ে থাকতে পারে, বুঝছো? তো হ্যাঁ, এটা ছোঁয়াচে না, বুঝছো? এটা ছোঁয়াচে না। তবে তোমার ওই ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য এটা হইতে পারে। তো অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে, স্যাঁতসেঁতে বা ধূলিকণা মিশ্রিত জায়গায় বা আবহাওয়ায় থাকার কারণে ঠান্ডা ঠান্ডা লাগা বা ধূমপান করা থেকেও কিন্তু ব্রোঙ্কাইটিস হইতে পারে। তো এখন এর লক্ষণ কি? কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এটা তো একদম নর্মাল জিনিস, এটা হবেই। এর সাথে সাথে কাশির সময় বুকে প্রচন্ড ব্যথা হবে। আচ্ছা, তো এবার রোগী শক্ত খাবার খেতে পারে না। যাদের ব্রোঙ্কাইটিস হয় তারা কি শক্ত খাবার খেতে পারে না, খাবার খেতে পারে না, বুঝছো? আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল হাসান, বুঝছো? হাসানের বয়স 12 বছর বা 13 বছর, ওই টাইমেও হাসান কিন্তু ফিডার খাইতো। এমনি ফিডার খাইতো, ওর নাকি ভাত খেতে ভালো লাগতো না, মা ব্লিন্ডার করে করে ওরা ফিডার খাওয়াতো। তো যাই হোক, ও আমাদের সাথে খেলা করে বেড়াতো আর ফিডার খেতে পারিত। তো আপনি কি, একজন ইয়ার কি পাচ্ছে না, ও একদম 12-13 বছর পর্যন্ত ফিডার খেত। হুম, ওর নাম হলো হাসান। যাই হোক, এখন ও যদি রেকর্ডিং দেখে আপনারা তো বাড়ি ওর অত সময় নেই, ও আমার রেকর্ডিং দেখতে। ও ওর জ্বালা নিয়ে ও ব্যস্ত। মনে করে নাকি অসম্ভব অসম্ভব। ও আমার ক্লাস দেখবে তাও এই 1-1.5 ঘন্টা। ও যদি 1-1.5 ঘন্টা ক্লাস দেখে এই কথা শুনে আমার বাড়ি মারতেও আসে, ওরে আমি কাচ্চি ভাতে বিরিয়ানি এনে খাওয়ায়, আমার 2 গাল পেতে দিয়ে সেই 2 গালে দুটো থাবা খাওয়ায়, তারপরে আমি ওরে আবার নিজে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। হুম। খারাপ তো এখন দেখো, এই ব্রোঙ্কাইটিস যাদের হয় তাদের কিন্তু তোমার বুকে প্রচন্ড ব্যথা হয়, শক্ত খাবার খাইতেই পারে না। এরপরে কাশির সাথে অনেক সময় কি হয় বলতো, কফ বের হয়। আর মূলত যদি কমপক্ষে একটানা 3 মাসের বেশি কফ থাকে এবং তোমার তোমার এরকম তোমার অসুস্থতা পরপর 2 বছর দেখা যায়, তাহলে এই রোগীর যে ব্রোঙ্কাইটিস এইটাকে বলা হয় ক্রনিক ক্রনিক ব্রোঙ্কাইটিস, বুঝছো? তাহলে আমি যদি বলি যে কমপক্ষে যদি একটানা 3 মাস তোমার ইয়া থাকে, মানে তোমার কফ থাকে এবং যদি 2 বছর টানা এরকম দেখা যায়, তাহলে ওইটাকে বলা হয় ক্রনিক ব্রোঙ্কাইটিস, বুঝছো? এরপরে ব্রোঙ্কাইটিসের যে প্রতিকার, সেই প্রতিকার কি? পুষ্টিকর এবং তরল খাবার খাইতে হবে, এটা হলো মূল কথা। পুষ্টিকর, তরল এবং গরম খাবার খাইতে হবে, যেমন গরুর দুধ বা স্যুপ ইত্যাদি খাবার খাইতে হবে। রোগীকে প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়াতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা করাতে হবে এবং ধূমপান, তামাক, মদ্যপান এবং সাদা পাতা খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছো? আর প্রতিরোধ, প্রতিরোধ কি? প্রতিরোধ হলো ধূমপান ও তামাক সেবনের মতো বদ অভ্যাস ত্যাগ করতে হবে, বুঝছো? ধুলাবালি এবং ধোঁয়াপূর্ণ স্থানে বসবাস করা যাবে না এবং শিশু এবং বয়স্কদের মাথায় ঠান্ডা যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, বুঝছো? শিশু এবং বয়স্কদের মাথায় যদি ঠান্ডা লাগে সেই জায়গা থেকেও কিন্তু ব্রোঙ্কাইটিস হইতে পারে। তো বলো। আপনি বলছিলেন হ্যাঁ, তাই কি হয়েছে? হ্যাঁ, তো বলিলাম নিউমোনিয়া।
তোমারে করছি না। নিউমোনিয়া, দেখো নিউমোনিয়াটা মূলত কি বলতো, নিউমোনিয়া একটা ফুসফুসের রোগ, বুঝছো? নিউমোনিয়া মূলত একটা ফুসফুসের রোগ। এরা অধিক ঠান্ডা লাগলে এরা হইতে পারে, এবং হাম ও ব্রোঙ্কাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়, বুঝছো? যাদের হাম হয় বা ব্রোঙ্কাইটিস হয় তাদের ওই হাম আর ব্রোঙ্কাইটিসের পরে যদি আবার ঠান্ডা লাগে, ওইটা কমপ্লেক্স একটা অবস্থায় চলে গেলে ওইটা নিউমোনিয়া হয়ে যায়। তো এখন এই নিউমোনিয়া কিন্তু তোমার এই যে আমাদের শিশু এবং বয়স্কদের জন্য খুব মারাত্মক। আর শিশু এবং বয়স্কদের জন্য প্রাণঘাতী পর্যন্ত হতে পারে নিউমোনিয়া, বুঝছো? অনেক শিশু কিন্তু নিউমোনিয়ায় মারা যায়। তো নিউমোনিয়ার কারণ হলো একটা ব্যাকটেরিয়ার নাম হলো নিউমোকক্কাস, বুঝছো? নিউমোকক্কাস। এটার এটার ইংলিশ আমি তোমার এই ইংলিশ বানানটা আমি লিখে দিই, বুঝছো? নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে এইটা হচ্ছে, এই রোগটা হয়। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, বুঝছো? বা ভাইরাস এবং ছত্রাকের জন্য কিন্তু এই নিউমোনিয়া হইতে পারে। বাট নিউমোকক্কাস এটা হলো বেশি কারণ। তো এবার কথা হলো লক্ষণ কি, ফুসফুসে তোমার যেই কাশি বা শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফের সৃষ্টি হবে, এবং কাশি ও শ্বাসকষ্ট হবে এটা। এবং প্রতিকার কি? হ্যাঁ, শ্লেষ্মা হবে, শ্লেষ্মা, বুঝছো? আচ্ছা, এরপরে আমি যদি বলি প্রতিকার, প্রতিকার কি? তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এটাই হলো 1 নম্বর প্রতিকার। তরল এবং গরম পুষ্টিকর খাবার খাওয়াইতে হবে। আচ্ছা, প্রতিরোধ কি? প্রতিরোধ তুমি জানো, নর্মালি একটা ভুগি একটা প্রতিরোধ তোমার লিখে দিতে হবে যে কোনো রোগে। সেটা হলো প্রথম কথা হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তারপরে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে। ধূমপান করা যাবে না। আলো বাতাস পূর্ণ জায়গায় বাস করতে হবে। রোগীকে তোমার আহ উষ্ণ তাপমাত্রায় রাখতে হবে। মানে কথা হলো রামসাম যদু মধু একটা লিখে দিলেই হবে। মানে প্রতিরোধ একটা দুনিয়ার ফালতু জিনিস, প্রতিরোধ। মানে প্রতিরোধে তুমি পৃথিবীর সব রোগের একটাই প্রতিরোধ, সেটা কি? পৃথিবীর সব রোগের একটাই প্রতিরোধ, সেটা হলো স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে, খাবার আগে হাত ধুইতে হবে, স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকতে হবে, তাই না? আলো বাতাস পূর্ণ গৃহে থাকতে হবে। পৃথিবীর সব রোগের কিন্তু একটাই প্রতিরোধ। আর প্রতিকার কি? প্রতিকার হলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। পৃথিবীর সব রোগের একটাই প্রতিকার, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এখন ডাক্তার কিটা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যক্ষ্মা নিয়ে যদি আমি কথা বলি, তো যক্ষ্মা, বুঝছো? যক্ষ্মা হচ্ছে, হ্যাঁ, বলো, যক্ষ্মা কিসের মাধ্যমে ছড়ায়? ব্যাকটেরিয়ার নাম কি বলো? মাইক্রোব্যাকটেরিয়া টিউবার কোলাসিস। আচ্ছা, এখন মূলত একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমার যক্ষ্মা টেস্ট করা হয়। পরীক্ষার নাম কি বলো? হ্যাঁ, চামড়ার পরীক্ষা এমটি টেস্ট, তারপর সাইটো আর হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা কিন্তু করা হয়, এবং এক্সরে টেস্টও কিন্তু করা হয়, বুঝছো? এই পরীক্ষাগুলো কিন্তু জানতে হবে। আর লক্ষণ কি? তোমার সাধারণত 3 সপ্তাহের বেশি ধরে কাশি থাকবে, কফ উঠতে পারে, রক্ত বেরোতে পারে, খুসখুসে কাশি হইতে পারে। এরপরে দেহের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, এটা ইম্পর্টেন্ট। আর প্রতিকার কি? হ্যাঁ, রাতে ঘামায়, বিকালে জ্বর আসে, হ্যাঁ এটাও আসতে পারে। আচ্ছা, এরপরে প্রতিকার কি? প্রতিকার হলো রোগীকে এবং হাসপাতালে পাঠানো, এটা হলো প্রতিকার। আচ্ছা, আর প্রতিরোধ কি? প্রতিরোধ হলো যক্ষ্মা প্রতিরোধে একটা টিকা আছে, সেটা হলো বিসিজি টিকা। এটা দিতে হবে সবার, বুঝছো? আর জন্মের পর থেকে 1 বছর বয়সের মধ্যে এই বিসিজি টিকা কিন্তু দিয়ে দিতে হবে। বিসিজি টিকা দেওয়া যে শিশু, এই শিশুদের প্রাণঘাতী যক্ষ্মা থেকে সুরক্ষা দিলেও বড় হইলে কিন্তু এটা আর কাজ করে না। তাই বড় হইলে কিন্তু আবার তোমার হচ্ছে টিকা দিতে হবে, যক্ষ্মার টিকা, বুঝছো? তো বর্তমানে বাংলাদেশে এই যক্ষ্মার টিকা কিন্তু দেওয়া হয়, বুঝছো? শিশুদের দেওয়া হয়। আচ্ছা, ফুসফুসে ক্যান্সার কি হয়েছে?
যক্ষার টিকা আমি ছোটবেলায় দিলাম, তারপরেও মনে হয় আরেকবার স্কুলেতে দিল। যাই হোক, এখন ফুসফুসের যে ক্যান্সার সেটা নিয়ে আমি যদি কথা বলি, ফুসফুসের ক্যান্সার নিয়ে, তাহলে আমরা বলতে পারবো যে আহ, আমাদের দেখো আমি তোমারে বলি যে পুরুষদের কিছু কিছু রোগ অনেক বেশি হয়, বুঝছো? তোমরা মনে করো যে মেয়েদের মনে হয় রোগ বালাই বেশি হয়, কিন্তু আসলে না, পুরুষদের রোগ বালাই অনেক বেশি মেয়েদের চাইতে। বেশি বলতে হবে, কি তোমার বিশ্বাস হয় না? কিছু সবার যত ধরনের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে সব ছেলেদের হয়। সেক্স লিঙ্ক যত ধরনের ডিসঅর্ডার আছে সব ছেলেদের হয়, সব ছেলেদের হয়। মেয়েদের হয় না বললেই চলে, কম হয়। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সব ছেলেদের হয়। যেমন বন্যন্দতা, থ্যালাসেমিয়া, তারপরে তোমার আরো যেসব রোগ আছে সব ছেলেদের বেশি হয়, মেয়েদের হয় না বললেই চলে। আচ্ছা, আহ হার্ট অ্যাটাক বেশি কারা করে? ছেলেরা করে। হার্ট অ্যাটাক মেয়েরা করে না বললেই চলে, হার্ট অ্যাটাক বেশি করে ছেলেরা সব সময়। কারণ কি বলতো? ছেলেদের হচ্ছে তোমার খারাপ যেই কোলেস্ট্রল, এটা বেশি পরিমাণে ছেলেদের দেহে থাকে, বুঝছো? এই জন্য হার্ট অ্যাটাক বেশি পরিমাণে করে মেয়েরা। আচ্ছা, তো খারাপ কোলেস্ট্রল যদি ছেলেদের বেশি নাও থাকতো, বুঝছো, তাও হচ্ছে ছেলেরাই বেশি হার্ট অ্যাটাক করতো, কারণ ছেলেদের তো হার্ট আছে, মেয়েদের হার্ট থাকলে নাই অ্যাটাক করবে। বুঝছো? আপনি একটু আগে বললেন বেশি করে মেয়ে। ছেলেরা আপনি বলেছেন না। রেকর্ড, বলেছেন, আবার রেকর্ড দেখো, কখনোই বলিনি। আমি রেকর্ড দেখে ওইটা করে পারবো। বলো, বলেছি আমি এ কথা, আমার মনে পড়ছে না। আচ্ছা, যদি আমি বলে থাকি তাহলে মিস্টেক, স্লিপ অফ টাং, বুঝছো? স্লিপ অফ টাং, মিস্টেক হয়ে গেছে। তো হার্ট অ্যাটাক বেশি করে কিন্তু ছেলেরা, বুঝছো? কারণ কি, ছেলেদের তোমার খারাপ যে কোলেস্ট্রল, বুঝছো, এই যে খারাপ কোলেস্ট্রল কিন্তু ছেলেদের বেশি থাকে, যার কারণে ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে। আর এই যে ছেলেরা যে হার্ট অ্যাটাক বেশি করে, বুঝছো, তার কারণ হলো ছেলেদের হচ্ছে হৃদয় আছে বা মন আছে, এই জন্য ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে। তুমি এসব আদারা ঢঙের কথা বেশি ঢং। আচ্ছা, তো ফুসফুসে ক্যান্সার, মূলত ক্যান্সারের কারণ কি জানো তুমি? ক্যান্সার কেন হয়? নিউমোনিয়া কিংবা হাত কোনো কারণে ছাগলগণকে, আমি বলছি যে যে কোনো ক্যান্সার কেন হয়, আমি কি তোমারে বলছি ফুসফুসের ক্যান্সারের কথা? ও না, হ্যাঁ, ধূমপান ধূমপান করলে ক্যান্সার হয়, এটা তো ফুসফুসের ক্যান্সার মানে। আমি তো, আচ্ছা, তোমার ক্যান্সার নিয়ে অন্য একদিন বলা যাবে ভালোভাবে, বাট তোমার নর্মালি আজকে ফুসফুসের ক্যান্সার নেই বলি। মনে করো যে ফুসফুসে কোনো ক্ষত, হ্যাঁ, ভাইয়া বলো। বলে না। আচ্ছা, মেটাস্টেসিস, মেটাস্টেসিস শুনেছো? মেটাস্টেসিস, হ্যাঁ, অঙ্কোজেনেসিস। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমাদের মনে করো যে কোন জায়গায় যে আমাদের যদি টিউমার ছড়াই পড়ে, বুঝছো, সেইটারে আমরা বলতে পারি হচ্ছে তোমার অঙ্কোজেনেসিস, বুঝছো? আর মানে টিউমার তৈরি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। আর মেটাস্টেসিস কি, যখন এই টিউমারটা চারিদিকে ছড়াই পড়ে তখন ওইটারে বলা হয় মেটাস্টেসিস। এখন এই টিউমারটা কেন হয়? মনে করো যে তোমার একটা হাত, এটা মনে করো যে তোমার নর্মালি একটা হাত, তো এই হাতের এই কোষটা, মনে করো যে এই কোষে তোমার আহ তোমার এই যে P53, বুঝছো, 53, P53 নামের একটা তোমার জিন আছে, বুঝছো? P53, P27 আর P53। আমি যদি খুব বেশি ভুল না করি, 57 কি হওয়ার সম্ভাবনা আছে না, তো P53, বুঝছো, P53 যে জিনটা আছে, এই জিনটার কাজ হলো তোমার কোষ বিভাজন করতে না দেওয়া। তো হয়টা কি, এই যে যেই কোষে তোমার ক্যান্সার হয় বা টিউমার হয়, ওই কোষে P53টা নষ্ট হয়ে যায়। তো P53 যখন নষ্ট হয়ে যায়, আমি তোমার বলি যে আমাদের যখন তোমার অ্যামাইটোসিস বা মাইটোসিস হয়, কোষ বিভাজিত হয়, তখন আমাদের নর্মালি একটা কাজ করে, এই যে আমাদের যে গ্রোথ ফ্যাক্টর বা জিএফ যে কোষ আছে, জিএফ কোষ বা গ্রোথ ফ্যাক্টর যেই ইয়াটা, সেটা হলো বাহ্যিক উদ্দীপনা দেয়। আর সিডিকে বা সাইক্লিন যেই ধরনের একটা প্রোটিন আছে, এই প্রোটিন হলো কোষ বিভাজন করার জন্য
বা ভিতর থেকে উদ্দীপনা দেয় যে তুমি কোষ বিভাজন করো, আর তার সাথে যখন এই যে জিএফ বা গ্রোথ ফ্যাক্টর লেগে যায় তখন ও ডাইরেক্ট কোষ বিভাজিত করতে থাকে। আর এই P53 কি করে জানো, কোষ বিভাজন যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখে। বাট মাঝে মাঝে কোনো কোনো কোষে P53 পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে ও আর বাধা দিতে পারে না। তখন এই যে গ্রোথ ফ্যাক্টর এই সাইক্লিনকে উত্তেজিত করতে করতে অতিরিক্ত পরিমাণে বিভাজিত করে ফেলায়, তখন আশেপাশের কোষগুলো আর বিভাজিত হচ্ছে না, মাঝখানের একটা কোষ বিভাজিত হতেই আছে। তখন ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে, ফুলতে 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 ওই জায়গাটা আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হবে, দেন ওই জায়গাটা ক্যান্সারে রূপান্তরিত হবে। বুঝতে পেরেছ? ওইটারে মূলত আমরা ক্যান্সার বলতে পারি। তো ক্যান্সার টেস্ট করা। হ্যাঁ তাহলে কি ফুসফুসে একইভাবে ক্যান্সার? হ্যাঁ হ্যাঁ, ফুসফুসে বিষয়টা, ফুসফুসে মূলত নিউমোনিয়ার জন্য এক ধরনের ক্ষত সৃষ্টি হয়, পরবর্তীতে ওই ক্ষত কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। তো এখন তোমার ফুসফুসে যে ক্যান্সার, এই ক্যান্সারের লক্ষণ কি, খুসখুসে কাশি আর বুকে ব্যথা হবে। এরপরে তোমার গলার স্বর ভেঙে যাবে, ওজন কমে যাবে, তারপরে তোমার ক্ষুধা লাগবে না, খিদে লাগবে না, এরপরে হাঁপানি হবে, তারপরে ঘাম আহ হ্যাঁ, তোমার গায়ে ঘাম বেশি হবে, এরপরে তোমার ঘন ঘন জ্বর হবে, এরপরে তোমার ব্রোঙ্কাইটিস বা নিউমোনিয়া দিয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আবার বেড়ে যাবে, মানে বারবার তুমি ব্রোঙ্কাইটিস বা নিউমোনিয়া দ্বারা সংক্রমিত হবে। বলো কি বলছো? এগুলোই বলো। আচ্ছা, এরপরে আমি যদি তোমার বলি, তোমার এই যে রোগ নির্ণয়, বুঝছো, রোগ তুমি কিভাবে নির্ণয় করবা, তোমার যে ওই ক্যান্সার হয়েছে কিনা তুমি কিভাবে নির্ণয় করবা বলো তো? তোমার এই যে থুতু বা, হ্যাঁ বলো। শুধু বা চেষ্টা করে ইচ্ছে করে আরেকটা আছে সাইটো হ্যাঁ, সাইটোহিস্টোলজিক্যাল পরীক্ষা, হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা, সাইটোহিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা, এটার মাধ্যমে কিন্তু ক্যান্সার কোষ শনাক্ত করা যায়। বুঝছো? আচ্ছা, আর হ্যাঁ প্রতি, হ্যাঁ জি আন্টি। পড়ানো হ্যাঁ শেষ পর্যায়ে, মানে আর একটা অল্প একটু জিনিস পড়াইলে শেষ হয়। হ্যাঁ, আব্বু আজকে খিচুড়ি রান্না করবে সম্ভবত। করা হয়ে গেছে, করা হয়ে গেছে। আম্মুর সাথে আমার কথা হয়েছিল। আহ ওষুধ খেয়ে আম্মুর কেমন লাগছে শুনছেন আন্টি আপনি? আর হ্যাঁ, আমার সাথেও কথা হয়েছিল যখন আমি কলেজে ছিলাম, অবশ্যই আমার সাথে কথা হয়েছিলাম, ভার্সিটিতে ছিলাম। হুম 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 হুম। আমি আন্টি এসব চ্যাপ্টার পড়ানোর সময় আমি থাকি ভয়তে। হ্যাঁ, আপনি বলেন না বলেন, কখন কি ভুল ধরে বসবেন। আপনি আমার পড়ানো শুনেছেন না, আপনার কেমন লেগেছে বলেন তো?
ও বাবা আঙ্কেলও ছিল। তা হ্যাঁ, খাইছি আন্টি খাইছি। আরে না 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 আন্টি, আব্বু দেয় আমারে খেজুর, আমি নিই না, আব্বু তোমার ধুয়েই দেয়। আমি নিয়ে মিয়ে খাই না ওসব, আমার ভালো লাগে না। আন্টি তা আঙ্কেল কিছু বলিনি পড়ানো দেখে, আপনি আগের তো বলবেন না আঙ্কেল বসেছিল তা। ও, সমস্যা নেই, আমি তো এমনি পড়াই কোনো গাফিলতি করি না কোনো সময়। তবে মনে করেন যে ডাক্তারের সামনে আমি আঙ্কেল বসবে জানলে আমি বায়োলজি পড়াতাম না, ফিজিক্স পড়াতাম, ম্যাথ পড়াতাম। বলো। আচ্ছা, তো এখন কথা হলো গলার স্বর। আপনি রবীন্দ্রনাথ পর্যন্ত পড়েন? রোগ নির্ণয় তাই না? রোগ নির্ণয় আমি বলছিলাম ওই যে হিস্টোপ্যাথিক্যাল যে পরীক্ষা আছে ওইটা করতে হয়। আচ্ছা, রোগীর প্রতিকার নিয়ে আমি কথা বলছিলাম যে তোমার রোগীর প্রতিকার যেটা সেটা হলো তোমার রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসা করতে হবে, ও ছাড়া আর কিছু করার নেই, বুঝছো? ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সারের যে স্টেজ সেই স্টেজ অনুযায়ী ডাক্তার যা বলবে তাই। ডাক্তার যদি বলে যে বাঁচবে তাহলে বাঁচবে, যদি বলে মারা যাবে তাহলে ব্যাপারটা আল্লাহর হাতে, কিন্তু দেখা যাচ্ছে ডাক্তাররা তো বুঝে শুনেই বলে। তো যাই হোক, এটা ব্যাপার না। ব্যাপার হলো এরপরে প্রয়োজনে রেডিও থেরাপি দিতে হইতে পারে। তো যেখানে তোমার তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে তোমার ক্যান্সার করে ধ্বংস করা হবে, এটা করা যাইতে পারে, বুঝছো? তো প্রতিরোধ কি? প্রতিরোধ হলো ধূমপান করা যাবে না, মানে দেখছো আমি যতগুলা রোগ পড়ালাম আজকে, প্রত্যেকটা রোগের একটাই মাত্র তোমার প্রতিরোধ, সেটা হলো ধূমপান করা যাবে না, মদ্যপান করা যাবে না, অতিরিক্ত চর্বি খাওয়া যাবে না, এরপরে নিয়মিত ব্যায়াম করতে হবে, পরিমিত শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বুঝছো? তো আমি যতগুলো রোগ পড়লাম আজকে, প্রত্যেকটা রোগের কিন্তু এই প্রতিকারই তোমার আছে, সব সব রোগের প্রতিরোধ এই একটাই, বুঝছো? তো এই কাজগুলোই তোমার করতে হবে, তাইলে বলো এই চ্যাপ্টার থেকে এবার কিছু প্রশ্ন ধরি আমি। ধরেন। রেডি? বলো। বলো নিচের কোনটি সংক্রমণে যক্ষ্মা হয়? ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া? ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, কোনটা সংক্রমণে যক্ষ্মা হয়? জীবাণু এই আমি অপশানে কি দিছি? সংক্রামক। হ্যাঁ। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে কোনটি? স্টোমাটা, লেন্টিসেলা, মূলরুম? হ্যাঁ, ধীরে ধীরে বল। হ্যাঁ, তোমার এমসিকিউ ধরবো না আমি, দাঁড়াও। আপনি পড়াননি, আপনি তো শুরু করেন। আচ্ছা বলো, এবার বলো যে উম, আমার এপিগ্লোটিসের অবস্থা কোথায়? এপিগ্লোটিস
আলজিব্বা, ও আচ্ছা, আহ, বলছি দাঁড়ান। কলবিল না ষড়যন্ত্র? আচ্ছা, এরপরে বলো যে মানবদেহে কত সময় পর্যন্ত তোমার অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু ঘটে যাবে? 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের বেশি বলতে হবে, 4 মিনিট বললে হবে না, 3 থেকে 4 মিনিটের বেশি। মানে কোন রকম 3 থেকে 4 মিনিট যদি কারোর নাক মুখ তুমি চেপে চেপে ধরতে পারো তাহলে সে আল্লাহ হাফেজ। তো, তো এরপরে আমি যদি বলি যে গলবিলের অংশ কোনটা, বলো। ভোকাল কর্ড, পাতলা পর্দা, উপজিহ্বা, আলজিহ্বা। ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে আমার গলবিলের নিচে ও শ্বাসনালীর উপরে কোনটা অবস্থিত? গ্যাস, ষড়যন্ত্র। এই নিশা, তুমি এগুলা পাচ্ছ কিভাবে? এটা আমি বলছি, হাফিজা বলেছে? ওটা সাধারণ। এইটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন। না কিছুই নেই। এবার বলো যে ডান ও বাম ফুসফুস বিভক্ত থাকে যথাক্রমে কয় খণ্ডে? ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত থাকে এবং বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত থাকে বলো? ডান ফুসফুস হচ্ছে 3 ঘন্টা, আর বাম আচ্ছা, এবার ফুসফুসের যে পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি? ফুসফুস পুরোটা। প্লুরা দ্বারা আবৃত থাকে। আচ্ছা, আচ্ছা, ফুসফুসের প্রতিটি বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে বলো? অসংখ্য শিরা, ঐচ্ছিক পেশি, কৌশিক জালিকা আর অসংখ্য ধমনী। কৌশিক জালিকা হয়েছে। আচ্ছা, ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়? ব্যাপন, অবিস্রবণ, শোষণ আর ইনবাইবিশন? ব্যাপন। ঠিক আছে, তোমার কাছে কি কোনো টেস্ট পেপার খোলা আছে? আচ্ছা, এবার বলো আমারে যে কোন দূষকটি ফুসফুসে ক্যান্সারের সাথে জড়িত নয়? একটা হলো, বলো, বলো, ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে? ফুলের রেণুর কারণে কোন রোগটি হতে পারে? হাঁপানি। আচ্ছা, হাঁপানির আরেক নাম কি? অ্যাজমা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলো কোন দূষকটি ফুসফুসে ক্যান্সারের সাথে জড়িত নয় দেখি। এটা হলো সিলেট ক্যাডেট কলেজে আসা প্রশ্ন, এটা যদি পারো তাহলে তো ভালো, পুরস্কার দিতে হবে। তো কোন দূষকটি ফুসফুসে ক্যান্সারের সাথে জড়িত নয়? একটা হলো তোমার অ্যাসবেস্টাস, নিকেল, আর্সেনিক আর হচ্ছে ক্যাডমিয়াম, কোনটা? নিশাদ, এটা কি আন্দাজে বলেছো? তুমি এইটা কোথায় পাইছো বলো আমার। সত্যি করে বলো তো, বই দেখে বলছো? জি আন্টি, তাও পাচ্ছে কি করে? আন্টি তাই তো মনে করেন যে এসএসসির সময় এই প্রশ্নগুলো আমার কেউ ধরলে আমি তো পারতাম না। আল্লাহ আল্লাহ রহমত করলে দেখেন সরকারি মেডিকেলে একটা সিট ওর জন্য থাকে কিনা আল্লাহর রহমতে। আমার কোনো সমস্যাই নেই, স্টুডেন্ট টিচারের উপরে উঠলে এর চাইতে খুশি আর কিছু থাকে একটা টিচারের জীবনে? হুম, হুম। ছাত্র একদিন তো প্রফেসর হয় আন্টি।
বলতে না সবার ব্রেন কেউ করে কেউ করে না, হুম হুম পারে না একবার পড়বে আচ্ছা, আর একটা প্রশ্ন, শোনো নিশাত, আমি যদি বলি, মনে একটা উদ্দীপক পড়ি, শোনো উদ্দীপকটা শোনো, যে শারীরিক দুর্বলতার কারণে রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার কাছে ডাক্তার তার দেহের রঙের একটি বিশেষ কণিকার অপর্যাপ্তর কথা জানালো। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার, সবজি এবং অধিক পরিমাণে খেতে পরামর্শ দিলেন। রিতার রক্তে কোনটির অভাব আছে? আবার শোনো, শারীরিক দুর্বলতার জন্য রিতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহের রঙের একটি বিশেষ কণিকার অপর্যাপ্তের কথা জানালো। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণে খেতে পরামর্শ দিলেন। লোহিত রক্তকণিকা, তা প্রথমে প্রশ্নটা ভালোভাবে শুনতে মানা কে করেছিল তোমারে? পরে বলে একবার এমসিকিউ দাগানো হয়ে গেলে আর লাভ আছে ঠিক বলে? আমি তো মুখে পড়ার সময় হলে তো লোহিত রক্তকণিকায় কি থাকে? আয়রন থাকে। তো আয়রন তোমার হচ্ছে তোমার ওই শাকসবজিতে, পুষ্টিকর খাবারে আয়রনের পরিমাণ বেশি থাকে, বুঝছো? এই জন্য ডাক্তার তারে বেশি বেশি করে শাকসবজি খাইতে বলছিল। আচ্ছা। হ্যাঁ, হিমোগ্লোবিনের পরিমাণ গায়ের রং দেখে হিমোগ্লোবিনের পরিমাণ বোঝা যায়? পরিমাণ বোঝা যায় না, হিমোগ্লোবিন কমে গেছে কি ঠিকঠাক আছে হ্যাঁ, সেটা তা তো অবশ্যই বোঝা যাবে, তো হিমোগ্লোবিনের কারণেই তো রক্ত লাল হয়, বুঝছো? তো তোমার দেহ যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে ডাক্তাররা ওই চোখ টেনে দেখে, তারপর হাতের ওই আঙুলে চাপ টাপ দিয়ে দেখেই তো বুঝতে পারবে যে তোমার দেহে রক্ত কম আছে কি বেশি আছে, বুঝছো? তো পারবে, এটা এটা সম্ভব। এবার বলো যে বিশেষ কণিকাটি তোমার লৌহ উপাদান যুক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইডের ধারণ করে, কোনটা? লোহিত লৌহ উপাদান যুক্ত, আচ্ছা এটা পারবা তুমি, পারবা, সমস্যা। আচ্ছা, তো এই ছিল তোমার আজকের এই চ্যাপ্টার পুরো একটা ওভারভিউ, মানে গ্যাসীয় বিনিময় ফুল A to Z ওভারভিউ, এটাই ছিল। আশা করি বুঝছো। আর এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট দিন আমরা কোন চ্যাপ্টার পড়াবো? হাড্ডি গুড্ডি। আর কি হবে নাকি তাই বলো।